প্রকৌশল শিক্ষার্থীদের যমুনামুখী মিছিলে পুলিশের বাধা, ব্যাপক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, জল কামান, টিয়ারশেল নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। প্রকৌশলীদের সমস্যা সমাধানে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান সরকারের। এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে, যে তারা দে মোস্ট ওয়েলকাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21 অক্টোবর। স্থায়ী সমাধান প্রয়োজন বললেন অ্যাটর্নি জেনারেল। ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস, 13 দিন পেছালো ডাকসু নির্বাচন। জাকসুতে বাদ পড়াদের আপিলের রায় বিকেলে। এবং 4 দশকে ঘোচনি যশোরের ভবদহের দুঃখ, উজানের ঢলে পানিবন্দী 3 শতাধিক গ্রাম। উপদেষ্টার আশ্বাসের পরও আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বাধা দেয় পুলিশ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিবেদনে। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগের আশেপাশের রাস্তার যান চলাচল। 3 দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনার আলটিমেটাম বেলা 1টায় শেষ হলে 1:30টার দিকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মার্চ শুরু করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধায় আটকে যায় লং মার্চ। শুরু হয় ধস্তাধস্তি। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে পুলিশ। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় তারা। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। অযোগ্যরা যদি যোগ্যদের স্থান নিয়ে নেই, তাহলে যোগ্যরা কখনো প্রকৃত মূল্যায়ন পাবে না। তাহলে আমাদের দেশের মধ্যে যোগ্যরা কেন থাকবে? সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, যার কারণে আমাদের বুয়েট, রুয়েট, চুয়েট এবং অন্যান্য প্রাইভেট এমআইটি, আহসানুল্লাহ, বিওপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আহত হয়। পুলিশ বলছে হাই সিকিউরিটি জোনে শিক্ষার্থীরা ঢুকে পড়ায় নিয়ম মেনেই বাধা দিয়েছেন তারা। কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়। মানে এখানে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের নামের আগে প্রকৌশলী না লেখা, 9ম গ্রেডে উন্নীত না করা, 10ম গ্রেডে তাদের কোটা বাতিল। এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পরিস্থিতির সবশেষ খবর জানাতে চাই। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ ও জাওয়াদ মাহমুদ। শুরুতেই জাওয়াদের কাছ থেকে জানতে চাই, জাওয়াদ, শাহবাগের সবশেষ পরিস্থিতি এখন কি দেখছেন? শিক্ষার্থীরা কি রাস্তা ছেড়ে দিয়েছেন, কিংবা ওই রাস্তা দিয়ে যান চলাচল কি শুরু হয়েছে? গালিব, আপনি যেটি বলছিলেন যে সবশেষ পরিস্থিতি, এখন মূলত আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি, সেই দাবিতে এখনও অনড় আছে। তারা এই যে সড়কে আর বসে পড়েছে, কিন্তু এখানে জরুরি পরিষেবা যেগুলো অ্যাম্বুলেন্স বা এরকম, যেহেতু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা রয়েছে, যেটি বাংলাদেশ হাসপাতাল অর্থাৎ পিজি হসপিটাল নামে অধিক পরিচিত, সাথেই বারডেম হাসপাতাল রয়েছে, অর্থাৎ এইখান থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসা যাওয়া করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখনও এক পাশের, অর্থাৎ যদি বলি পূর্ব পাশের লেনটিতে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে, এবং পশ্চিম পাশে যে লেনটি রয়েছে সেই লেনটি এখন খোলা আছে। সেখান থেকে আসলে গাড়ি, পাবলিক পরিবহন বা
যেটি ব্যক্তিগত পরিবহন সেটি যাতায়াত করছে। এবং আরেকটি বিষয় ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যেহেতু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসিদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের দাবি নিয়ে, সেহেতু এই সমস্যার সমাধানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার বিশেষ করে বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করে আসছিল। এবং আজকে সকালে মূলত তারা প্রথমে শাহবাগ অবরোধ করে, পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশের একটা চেষ্টা করে তখন কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এবং তখন পুলিশ ছত্রভঙ্গ করতে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনা আমরা দেখেছি। কিন্তু এই সমস্যার সমাধানে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান তাকে প্রধান করে কিন্তু 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রী পরিষদে কিন্তু এই 1 মাসের মধ্যে যে সেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি গাড়ি এখানে যাওয়ার চেষ্টা করছে এবং সেটি শিক্ষার্থীরা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ যেটি বলছিলাম যে এখান থেকে কিন্তু শুধুমাত্র জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স বা এর সাথে সংশ্লিষ্ট যে জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের এই গাড়ি কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না, সেটি শিক্ষার্থীরা ফিরিয়ে দিচ্ছে। যেটি বলছিলাম আপনারা এখন যেটি দেখছেন, শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদেরকে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে দ্বন্দ্বটি, তারা বলছেন যে 10ম গ্রেড মূলত সেটি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জন্য উন্মুক্ত করা এবং তারা সেখানে তাদের এই 10ম গ্রেডে তারা চাকরি করার সুযোগ পায়। এবং এছাড়া তারা বলছেন যে 9ম গ্রেডে তাদের যে 33% ডিপ্লোমাদের আছে সেটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ সেখান থেকে তাদের জন্য প্রত্যাহার করে না তাদের এই যে সুবিধাটি, সেটি তারা দাবি জানাচ্ছেন। এই বিষয়ে আরও জানাতে ইন্টারকন্টিনেন্টালের আরেক পাশে অর্থাৎ যেটি পরিবাগ মোড় বলে পরিচিত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল্লাহ। আপনি একটু বলবেন যে আপনার এই পরিবাগের মোড়ে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের আপনার পাশে আইন শৃঙ্খলা বাহিনীর কী অবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছেন তাদের কি অবস্থা? জাওয়াদ, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই সামনের এই অংশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তার অপর পাশে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং কোনোভাবেই এই শিক্ষার্থীদেরকে আর এই যমুনা অভিমুখে, যমুনার যে সড়ক পথ সেখানে আর যেতে দেওয়া হচ্ছে না। যদিও নিশ্চয় জানেন যে ঠিক প্রায় 2টার দিকে প্রায় শিক্ষার্থীরা যখন শাহবাগ থেকে যখন এই যমুনা অভিমুখে যখন রওনা হওয়ার বা যমুনা অভিমুখের দিকে যাওয়ার যখন চেষ্টা করে তখনই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা করা হয়। তারপরে যে 1 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং তারপরে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখেছি। এখন পর্যন্ত যে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে, কোনোভাবেই তাদেরকে আর সেই যমুনা অভিমুখের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমরা এও দেখছি যে বাংলা মোটর থেকে যে গাড়িগুলো, যানবাহনগুলো শাহবাগের উদ্দেশ্যে বা শাহবাগের এই সড়কপথটা পুরোপুরি বন্ধ। এখন এই গাড়িগুলো মূলত ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা হয়ে কাকরাইলের দিকে চলে যাচ্ছে। এই সড়কটিতে শুধুমাত্র শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখানে ঢাকার বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট সহ আহসানুল্লাহ ইউনিভার্সিটি, MIT সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 5 শতাধিক শিক্ষার্থী এসেছেন। এছাড়া কুয়েট থেকে এসেছেন, চুয়েট থেকে, এছাড়া বিভিন্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে, এছাড়া আরও বিভিন্ন পাবনা বিজ্ঞান প্রযুক্তি থেকে বেশ কিছু শিক্ষার্থীরা যারা এসেছেন তারা এখানে অবস্থান করছেন। তারা মূলত আজকে বেলা 11:30 থেকে এই অবস্থান কর্মসূচি করেন এবং তাদের যে 3টি দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় দুপুর 1টা পর্যন্ত। কিন্তু 1টার বেজে যাওয়ার পরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসে তখন তারা মূলত তারা বলেছিলেন প্রথমে সচিবালয়ের দিকে যাবেন, কিন্তু সচিবালয়ে না গিয়ে তারা যমুনা অভিমুখে যখন রওনা হয়েছেন তখনই আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীরা বসে আছেন অনেকে আহত অবস্থায়। এরা বলছেন যে এখন পর্যন্ত তাদের এখন নতুন করে আরও 2-3টা দাবি যুক্ত হয়েছে, যে একটি কমিটি গঠন। যদিও একটা কমিটি গঠন হয়েছে কিন্তু শিক্ষার্থীরা এটি মানতে নারাজ। এছাড়া বলছেন যে এই যে পুলিশের যারা সদস্য, বিশেষ করে রমনা থানার ডিসি, তাকে ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে উপদেষ্টাদের কাউকে এখানে এসে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে সরাসরি আশ্বাস দিতে হবে যে তাদের এই যে 3টি দাবি ছিল, ডিপ্লোমা এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
এই দাবিগুলো তাদেরকে মেনে নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে এখনও ছাত্ররা অবস্থান করছে। এই ছিল গালিব এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের খবরাখবর। গত কয়েকদিন ধরে একাধিক দাবিতে আন্দোলন করে আসছে প্রকৌশল শিক্ষার্থীরা। আজকে তারা যমুনার অভিমুখে যাওয়া শুরু করলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং টিয়ার শেল এবং সেখানে জল কামানো নিক্ষেপ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন দুই সহকর্মী হাসিব বিল্লাহ এবার জাওয়াদ মাহমুদ। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দ্রুত পর্যালোচনা করে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কোনো কর্মসূচির প্রয়োজন নেই। এদিকে 4 উপদেষ্টার সমন্বয়ে 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব। জানান, বুয়েট শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটি ঠিক নয়। তাদের দাবির বিষয়ে এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি জানিয়ে সচিব বলেন, প্রস্তাব পেলে এ বিষয়ে সহজেই সমাধান সম্ভব। জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না, এটা সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে, এটাকে বলা হয় সচিব কমিটি। যে আমার পাশে ল্যান্ড সেক্রেটারি আছেন, এখানে আমার এপিডি আছেন। কালকে ওনারা আসছিলেন, আমি আরেকটা মিটিংয়ে ছিলাম। মিটিং কিন্তু বেশি থাকে, এখন মিটিং থেকে বেরোলাম। আমার মনে হয় এটা নিয়ে সবাই একটু পজিটিভলি চিন্তা করুক। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন এটা আমরা সমাধান করার জন্য প্রস্তুত। রাস্তাঘাট বন্ধ করা এটা কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াই। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। জানান, শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে প্রতিনিধি পাঠিয়ে কথা বলতে পারবেন। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রধান শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দাবি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতেছি। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব। সরকার আলোচনার মাধ্যমে সমাধান চাইছে, তাই শিক্ষার্থীদের নতুন কর্মসূচির প্রয়োজন নেই বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা হবে 30 নভেম্বর। এদিকে নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি। এ নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। 33টা জেলার 84টা আসন সম্পর্কিত 1185টা আপত্তি এবং 708টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি। সর্বমোট তাহলে আপত্তি এবং প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893। 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। আমরা গত 24 তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর 4 জন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম। 24 অগস্ট 6টা জেলার 18টা আসনের উপরে আমরা আলোচনা করেছি, তাদের মতামত শুনেছি। 25 অগস্ট 9টা জেলার উপরে 20টা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি। 26 তারিখে আমরা শুনেছি 6টা জেলার 28টা আসন নিয়ে, আর আজ 27 তারিখ শুনেছি 12টা জেলার 18টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন, বিপক্ষেও আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার বিপক্ষে বা আমরা যে গেজেটটা করেছি সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি। কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই
মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, কিন্তু সময়ের স্বল্পতা ছিল। আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম। এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে, কৃতজ্ঞতার সাথে সবাই বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন। এই হচ্ছে আমাদের আপডেট। এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি। কাজে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি। আমি বলেছি আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা ও নির্বাচনের রোড ম্যাপের অনুমোদন নিয়ে ব্রিফিং চলছিল। ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। নির্বাচন বানচাল ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা অব্যাহত রয়েছে। এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারতো। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। ডাকসু নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রচারণায় সরব প্রার্থীরা সমানতালে জনসংযোগ করছেন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্ররা। প্রচারে অংশ নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক সাড়া পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। হাতে হাতে লিফলেট বিলি, ভোটারের সাথে কুশল বিনিময়, প্রার্থীর প্রতিশ্রুতিতে প্রচারণায় উৎসব নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন এমন চিত্র চোখে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লিফলেট হাতে সঞ্জিদা আহমেদ তন্নিকে দেখা যায়, যিনি জুলাই গণ অভ্যুত্থানের আইকনিক চরিত্র হিসেবে বেশ পরিচিত। স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। শিক্ষার্থীদের কাছ থেকে আমার আশার অতীত সাড়া পাচ্ছে। অনেকেই আমাকে দেখে চিনতে পারছে, তারা আগ্রহ দেখাচ্ছে যে আমি এই লাইনটাতে কাজ করতে চাচ্ছি। সো সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে যে স্টুডেন্টদের কাছ থেকে এতটা সাড়া পাবো আমি আশা করিনি। এদিন অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদেরও চোখে পড়ে প্রচারণা চালাতে। তারাও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। স্বতন্ত্র একজন প্রার্থী হিসেবে আমি যেটা আসলে লক্ষ্য করছি স্টুডেন্টদের মধ্যে, যে বর্তমানে রাজনৈতিক যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর ব্যাপারে শিক্ষার্থীরা অনেক বেশি সন্দিহান এবং সেই প্যানেলগুলো আমার কাছে যেটি মনে হচ্ছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যে শিক্ষার্থীরা এখন আর কোনো ছাত্র সংগঠনের উপর সেভাবে ভরসা রাখতে পারছে না। হল সংসদের প্রার্থীরাও হলে হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। হল সংসদে আমরা যারা প্রার্থীরা আছি তারা কোনোভাবে এক্ষেত্রে পিছিয়ে নেই। আমরাও আমাদের জায়গা থেকে প্রচারণা চালাচ্ছি। আমরা হলের রুমগুলোতে গিয়ে প্রার্থী হিসেবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি। শিক্ষার্থীদের কি প্রত্যাশা, শিক্ষার্থীরা আসলে কি চায় সেগুলো শুনছি। চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কাছে যাওয়া, ভোটারদের কাছে রিচ করা এবং নিজেকে উপস্থাপন করা। নিজেকে আমি কি চাই, আমি কেন ক্যান্ডিডেট হয়েছি বা আমি কেন যোগ্য, এই জিনিসটা হচ্ছে আমি যদি ভোটারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে হচ্ছে ভোটাররা খুব ভালোভাবে রিচ হয় এবং তারা হচ্ছে একটু আশ্বস্ত হয় আর কি। দুপুরে প্রচারণায় দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, 90-এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার কথাও জানান তিনি। প্রচারণায় যথেষ্ট উচ্ছ্বাস দেখতে পাচ্ছি ভোটারদের মধ্যে এবং আমরা হচ্ছে যে এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি ভোটাররা অনেক বেশি উচ্ছ্বাসিত আমাদেরকে নিয়ে এবং 90-এর পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করে বলেন, প্রশাসন প্রভাবিত, পক্ষপাতিত্ব আচরণ করে যাচ্ছে। বলেন, ডাকসুর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো ঝুলছে।
অথচ আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই। এদিকে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, পক্ষপাতমূলক নয়, নিউট্রাল পজিশনে থেকে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ ডাকসু বানচালের চেষ্টা করলেও প্রশাসন নির্বাচনের দিকে এগিয়ে যাবে। যত কিছু হোক, এর পরেও যাতে অন্তত একটা মডেল সেট হয় ডাকসুতে। আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, আমাদের ছাত্রছাত্রীরা ভোট দিতে পারে নাই, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। অন্তত ভোটের প্র্যাকটিসটা ডাকসুর মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা ছাত্রছাত্রীদের কাছে আশা করি। আমাদের ছাত্রছাত্রীরা সেই মডেলটা সেট করবে বাংলাদেশের জন্য। প্রচারণায় বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটলেও নির্বাচন অনুষ্ঠানে মডেল তৈরি করবে এবারের প্রশাসন বলেও জানান তিনি। বলেন, দেশে দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ডাকসুর ভোটের মাধ্যমে কাটবে বলে প্রত্যাশা তার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী 13 দিন পর নির্বাচন হবে আগামী 28 সেপ্টেম্বর। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযোজন ও মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে 31 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে 4 থেকে 7 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 13 জনের 15 পদের জন্য আপিলের শুনানি শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন, শুনানির রায় কখন ঘোষণা করা হবে আর এ নিয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন? গালিব, আপনি যেমনটি বলছিলেন 13টি পদের জন্য কিন্তু 13 জন আপিল করেছে ইতিমধ্যে 15টি পদের জন্য, এবং তারা কিন্তু ওই সকাল 11টা থেকে এই নির্বাচন কমিশন কিন্তু আপিল শুনানি করেছে এবং 2টা পর্যন্ত শুনানি হয়েছে। এবং এই সময়টিতে 4টার সময় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফিং এর মাধ্যমে জানানোর কথা ছিল যেই 13 জন 15টি পদের জন্য আপিল করেছে তাদের আপিল গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে 4টার সময় ব্রিফ করার কথা থাকলেও নির্বাচন কমিশন এবং সহকারী নির্বাচন কমিশনারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে কিছু জটিলতার কারণে আসলে 4টার সময় ব্রিফ করা সম্ভব হয়নি। তারা হয়তো সন্ধ্যার মধ্যে আবারও ব্রিফ করে বিষয়টি ক্লিয়ার করবেন, এমন কথাই কিন্তু বলছেন। এর আগে একটু জানিয়ে রাখছি, গত সোমবার কিন্তু খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছিল। সেখান থেকে কিন্তু 256 জনকে কিন্তু মনোনীত করা হয়েছিল, যদিও 276 জন থেকে 20 জন কিন্তু বাদ পড়েছিল। 20 জন মনোনয়ন পাননি। সেই 20 জন থেকে কিন্তু 13 জন আপিল করেছেন 15টি পদের বিপরীতে। আজকে এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই আপিলের বিষয়ে স্পষ্ট ভাবে ব্রিফ করবেন আর কি। এবং আমরা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাচ্ছি, 11 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ত্রিমুখী আসলে একটি ছাত্রদের মধ্যে বিভিন্ন রকমের মতভেদের কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন দাবি দাওয়াও কিন্তু এখন উপস্থাপিত হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নির্বাচনের লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, কোনো রকম কোথাও কোনো প্রতিবন্ধকতা নাই। আজকে আমরা সকাল থেকে আমি যে এখানে রয়েছি এই মুহূর্তে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে, আমরা একজনকে দেখেছি, একজন তিনি আসলে অনশন করছেন সকালে। ডোপ টেস্টের দাবি ছিল, বলা হয়েছিল প্রার্থী যারা রয়েছে তারা আসলে ডোপ টেস্ট করবেন, প্রত্যেকটা প্রার্থীর ডোপ টেস্ট করা হবে, কিন্তু সে দাবি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানছেন না। সেই কারণে কিন্তু আমরা দেখছি রাব্বি হোসেন নামে একজন এখানে তিনি সকাল থেকে আমরণ অনশনে বসেছেন, যতক্ষণ পর্যন্ত না আসলে ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করা হবে ততক্ষণ আসলে তিনি অনশন চালিয়ে যাবেন, এমন দাবিতেই কিন্তু তিনি এখানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো মোটামুটি 11 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানকে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে 13 জন আসলে আবেদন করেছে 15টি পদের জন্য সেই আবেদনগুলো গৃহীত হবে কিনা সে বিষয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন থেকে ব্রিফ করা হবে, এমন তথ্যই কিন্তু জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। যুক্ত ছিলেন হুমায়ুন আহমেদ। নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। একই সাথে চাকসু নির্বাচন নিরপেক্ষতা সহ শিক্ষার্থী বান্ধব নানা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে তারা।
এর আগে মঙ্গলবার প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার সাইফুল ইসলামের পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্রদল। তাদের অভিযোগ, চাকসু নির্বাচন ঘিরে প্রক্টর ও রেজিস্ট্রারের কর্মকাণ্ডে দলীয় পক্ষপাত দুষ্ট আচরণ স্পষ্ট। এছাড়া প্রক্টরের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে অন্য সংগঠনগুলোর সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন তারা। এমনকি পছন্দের ছাত্র সংগঠনের নেতাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া এবং তাদের মুখপাত্রের মতো আচরণ করেছেন তিনি। প্রক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে জামাতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা। পদত্যাগ না করলে ক্যাম্পাসে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি 21 অক্টোবর দুপুরে সংবিধানের 13শ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় সেজন্য কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। এদিকে আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আরও জানাচ্ছেন মশিউর অনিক। দেশের বহুল আলোচিত একটি মামলা তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া 13শ সংশোধনীর রায়কে ঢাল হিসেবে নিয়ে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024-এর নির্বাচন করে। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বুধবার সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারণে শুধু বিচার ব্যবস্থা ধ্বংস হয়নি, পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এই সময় তিনি প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয়, এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি, সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। বিএনপি, জামায়াত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেটাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। রিভিউ শুনানি আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে 13শ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ হবে কাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিরোবীর সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ গ্রেপ্তার 6 আসামিকে। এর আগে গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। তবে এ মামলায় 6 জন গ্রেপ্তার থাকলেও বিরোবীর সাবেক ভিসি সহ 26 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত 22 জুলাই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জুন আর 24 জুন
মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। চার দশকেরও বেশি সময় পরও কাটছে না যশোরের ভবদহের দুঃখ। বৃষ্টি আর উজানের ঢলে ৩০০ গ্রামের অন্তত ২ লাখ মানুষ পানিবন্দী। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা সব জায়গায় ঢুকে গেছে পানি, যাতে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয়রা। বছরের পর বছর সমস্যা নিরসনে নানা প্রকল্প নেওয়া হলেও উপকারে আসেনি। সবশেষ অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা টিআরএফ প্রকল্প গ্রহণ করা সহ খাল খননের আশ্বাস দিলেও যার কোনোটি এখনও আলোর মুখ দেখেনি। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে বিস্তারিত। এখনও কাটেনি ভবদহের দহন। আবারও জলবদ্ধতার কবলে জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলা ও যশোর সদর উপজেলার অন্তত ৩০০ গ্রাম। পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। এই অঞ্চলের মানুষের জীবন মানেই যেন লড়াই করে বেঁচে থাকা। বৃষ্টি আর ঢলের পানিতে মাসখানেক ধরে প্লাবিত গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা। এছাড়া পানিতে তলিয়েছে রান্নার চুলা আর টিউবওয়েল, যাতে খাবার আর সুপেয় পানির সংকটে স্থানীয়রা। আমাদের পয় নিষ্কাশনের অসুবিধা হয়, আমাদের বাড়িতে জল, আমাদের ঘরে সাপ উঠে যায়। আমরা চলতে ফিরতে পারতেছি নিয়ে, খাবার দাবার সমস্যা, বাজার ঘাটে যাওয়ার সমস্যা, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, তারপর গরু বাছুরের সমস্যা হচ্ছে। প্রতি বছরই আমাদের এখানে পানি এসে যাচ্ছে, যার কারণে প্রথম সমস্যা হচ্ছে বিল্ডিংগুলোতে বসে আমাদের ক্লাস নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। প্রায় 1 মাস ধরে আমরা জলবদ্ধভাবে আছি। স্কুলের ছেলে মেয়ের স্কুলে আসতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের এই যে ক্লাস করতে হচ্ছে, ব্যাঙ, সাপ, মানুষ এগুলো একসাথে বসবাস করতে হচ্ছে। অথচ ভবদহের এই জলাবদ্ধতার সমস্যা ১৯৮০ সাল থেকে, যা নিরসনে এখন পর্যন্ত নেওয়া হয়েছে 12টি প্রকল্প। ব্যয় হয়েছে অন্তত ১২০০ কোটি টাকা, যদিও এর সিংহভাগ হয়েছে লুটপাট। সবশেষ এই এলাকা পরিদর্শনে যায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সহ বেশ কয়েকজন। আশ্বাস দেন সেনাবাহিনীর মাধ্যমে টিআরএফ প্রকল্প গ্রহণ করা সহ খাল খননের, যার কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। স্থানীয়দের অভিযোগ, সরকারের একাধিক আশ্বাস সত্ত্বেও মেলেনি টেকসই সমাধান। খাল খনন সহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতাই এই বিপর্যয়ের বড় কারণ। 20 বছর ধরে মন্ত্রী আসতেছে, উপদেষ্টা আসতেছে, এরা এসে ঘুরে দেখে যাচ্ছে এবং আলোচনা করে যাচ্ছে, সভা করতেছে, বলতেছে কি যে আমরা স্থায়ী সমাধান করব, কিন্তু এখনো এর কোনো সমাধান হয়নি। এদিকে জলাবদ্ধতা নিরসনে বরাবরের মতো পদক্ষেপ নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। জানায় 81.5 কিলোমিটার খাল খনন সহ নানান প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আরও অ্যাডিশনাল কিছু পাম্প যুক্ত করা বড় সাইজের, সেটা প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এখন আমরা আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করব। আর সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে, গতবার আমরা চেষ্টা করছিলাম রেগুলেটরের গেট খুলে দিয়ে ন্যাচারালি পানি বের করার। এইবার আমরা সেই জিনিসটা গতবার না পারলেও এবার পারছি। বছরে 3 থেকে 4 মাস জলাবদ্ধতার কবলে পড়ে ভবদহবাসী, যাতে কৃষি, মৎস্য ও সড়ক সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 1200 থেকে 1500 কোটি টাকা। এখন যশোর। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তের প্রায় 22% শিশু। চিকিৎসকরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বর্ষা বিদায় নিলেও যখন তখন বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া বেশ আর্দ্র, যেখানে সেখানে জমে থাকছে বৃষ্টির পানি। ডেঙ্গু আতঙ্কের শহর ঢাকায় এক পরিচিত দৃশ্য। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজধানীতে 10টিরও বেশি সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোজ অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 22% শিশু। আমাদের 3টা বাচ্চা নিয়ে আসছি আমরা এখানে। একটা আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বের করে এখন ওয়ার্ডে দিয়েছে। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা থেকে ওরে কামড়াইছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ বড়দের চেয়ে কিছুটা আলাদা। প্রাপ্তবয়স্করা শরীর এবং চোখের ব্যথাসহ হঠাৎ জ্বর অনুভব করলেও শিশুরা প্রথমে বমি বমি ভাব এবং কাশিতে ভোগে বেশি। প্রথমে দেখবে তার ডেঙ্গু হয়ে গেছে কিনা। তার যদি জ্বর থাকে তাহলে
প্রথম 3 দিন অপেক্ষা করা যেতে পারে যে সাধারণ প্যারাসিটামলে চলে যাচ্ছে কিনা। যদি 3 দিন পরে জ্বর বাড়তেই থাকে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এদিকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, রাতে এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে অবশ্যই মশারির ভেতর রাখতে হবে। সাদা বা কম উজ্জ্বল কাপড়ের প্রতি মশা আকৃষ্ট হয় কম, তাই শিশুদের উজ্জ্বল কাপড় না পরানোর পরামর্শ তার। শোয়ার সময় মশারি টানে শুই, কিন্তু আমরা এই ব্যাপারে যেটা ভুল করে থাকি, শুধু আমরা রাতের বেলায় মশারি টানাই, কিন্তু ডেঙ্গু মশাটার কিন্তু সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, যেরকম আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং, এইসব সময়ে বেশি কামড়ায়। সেই জন্য আমাদের কিন্তু আমরা দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানাইতে হবে। আর এছাড়া যেটা করতে হবে, আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশার কামড়ানোর সুযোগটা কম থাকবে। 2022 সালের গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত শিশুকে তরলের ঘাটতি পূরণে দুধ, ফলের রস, পানি, ভাতের মাড়, ওরসালাইন বা বার্লি খাওয়ানো যেতে পারে। সাদা পানির চেয়ে ফলের রস, ওরসালাইন খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 2027 সালের মধ্যে দেশের লেনদেনের 75% ডিজিটাল করার সরকারি ঘোষণাকে উচ্চভিলাষী লক্ষ্য বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্যাশলেস ব্যবস্থা বাস্তবায়নে অগ্রগতি কম, আর ডিজিটালাইজেশনের প্রক্রিয়াও বেশ দুর্বল। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, প্রতি বছর 10% হারে নগদ টাকার চাহিদা বাড়ছে। এমন অবস্থায় ক্যাশলেস ব্যবস্থার প্রসারে কেনাকাটা ও বিল পরিশোধের বিভিন্ন স্তরে ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। ডিজিটাল ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংক করতে পরিশোধিত মূলধন আগের 125 কোটি টাকা থেকে বাড়িয়ে 300 কোটি টাকা করা হয়েছে, যার মূলে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ডিজিটাল লেনদেনে আগ্রহী করা। তবে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ডিজিটাল লেনদেনে হওয়ার কথা থাকলেও এখনও 90% মানুষ নগদ লেনদেনে বিশ্বাসী। বুধবার হোটেল সোনারগাঁয়ে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষ সম্মেলন 2025-এ উঠে আসে খাতটিকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা। আগামীর বাংলাদেশ ক্যাশলেস বাংলাদেশ বলেও মন্তব্য করেন বক্তারা। That is where the importance of digital payments, digital financial services, fintech become more critical for Bangladesh going forward. ক্যাশলেস ব্যবস্থায় যে কোনো লেনদেন নগদ টাকার বদলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হয়। মোবাইল অ্যাপ, ব্যাংক কার্ড বা কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়। এতে সময় ও ঝামেলা কমে, বাড়ে নিরাপত্তা। অন্যদিকে টাকা ছাপানো, পরিবহন ও বন্টনে বছরে মোটা অঙ্কের খরচ বাঁচে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ইন্টারনেট ও প্রযুক্তির উৎকর্ষে ক্যাশলেস ব্যবস্থা সময়োপযোগী বলছেন বক্তারা। সেই সাথে ক্যাশলেস অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এমএফএস, বিকাশ নগদ, রকেট ইত্যাদি তো আছে। সেই ভোক্তাদের কেমন করে ব্যবহার সেবা গ্রহণকারীদের কিভাবে অন্তর্ভুক্ত হবেন, এই আলোচনাটা বড়ভাবে এখনো আসেনি, কিন্তু এইটা প্রয়োজন করবে। মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেট ক্যাশলেস লেনদেনে অবদান রাখলেও সামগ্রিক অগ্রগতি ধীর বলছেন সংশ্লিষ্টরা। সো অনেক এক্সাইটিং জিনিস এসেছে অলরেডি, অনেক এক্সাইটিং জিনিস আরো আসবে। So I just say keep your eyes open. ক্যাশলেস ব্যবস্থায় রাষ্ট্র লাভবান হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, আগামী দিনে ক্যাশলেস লেনদেনকারীদের বাড়তি সুবিধা নিশ্চিত করা হবে। এই বছর আমাদের কাছে একটা অ্যাপ্রোচ ছিল যে যদি ক্রেডিট কার্ডকে আমরা পপুলার করতে পারি তাহলে ট্রানজাকশনগুলো রেকর্ডেড হবে, এটা আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডিজিটালাইজেশন বাড়লেও প্রতি বছর 10% হারে নগদ টাকার চাহিদা বাড়ছে। তাই ক্যাশলেস ব্যবস্থা এগিয়ে নিতে বিভিন্ন স্তরে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর পরামর্শ তার। এছাড়া ট্রেড লাইসেন্সধারী প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করানোর পরামর্শ দেন আহসান মনসুর। Two things. One is that regulation along the line of a financial operation, not just like mom and pop type things, that I'm a microcredit and I am doing 20 other things and taking money from here to there and so on and so forth. No, the fully separate financial accounts shall be maintained. বিশ্বে ক্যাশলেস সোসাইটির অন্যতম দৃষ্টান্ত হয়ে আছে কর্নির দেশ সুইডেন, যেখানে মাত্র 10% কম মানুষ এখন নগদ অর্থ ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপানে বহু আগে ব্যাংক কার্ড ও ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় গ্রাহকদের কাছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
এবারে দেশের বাইরের খবর। ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মস্কোর কাছ থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনার শাস্তিস্বরূপ চলতি মাসে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 48 বিলিয়ন ডলারের পণ্যকে অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে। এছাড়াও শ্রমঘন শিল্পের 70% রপ্তানি সংকুচিত হবার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে রপ্তানি স্থগিত করেছে তামিলনাড়ুর তিরুপুর, উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাটের সুরাতের বড় পোশাক প্রস্তুতকারকেরা। এদিকে শুল্কনীতি শিথিল না করায় ভাঙন ধরেছে মোদি ট্রাম্প সম্পর্কে। গেল কয়েক সপ্তাহে 4 বার চেষ্টা করেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট, এমন দাবি জার্মান গণমাধ্যমের, যেখানে বলা হচ্ছে ওয়াশিংটনের আচরণে ক্ষুব্ধ হলেও আপাতত কোনো প্রতিক্রিয়া দেখাবেন না বলেই ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন মোদি। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। কাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 30 নভেম্বর। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে 8 সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের। এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে, যে তারা দে মোস্ট ওয়েলকাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি 21 অক্টোবর। স্থায়ী সমাধান প্রয়োজন বলেন অ্যাটর্নি জেনারেল। ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। 13 দিন পেছালো ডাকসু নির্বাচন। জাকসুতেও বাদ পড়াদের আপিলের রায় বিকেলে। এবং 4 দশকে ঘোচেনি যশোরের ভবদহের দুঃখ। উজানের ঢলে পানি বন্দী 3 শতাধিক গ্রাম। উপদেষ্টার আশ্বাসের পরও আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। শেষ করছে এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।